করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, জয় মা দুর্গে শক্তি দায়িনী। মা আসছেন, মানে দেবী দুর্গার আগমনে আমরা প্রত্যেকে ভীষণভাবে খুশি, কারণ বাঙালির কাছে এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়, দুর্গোৎসবের সময়। আর এই শুভ সময় আপনারা কিভাবে পালন করবেন সেই বিস্তারিত আলোচনা তো আমরা অনেক করছি আমাদের প্রতি অনুষ্ঠানে, এবং আজকের অনুষ্ঠানেও সেই রকম কিছু আলোচনা রয়েছে। জ্যোতিষ গুরু, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আজকের অনুষ্ঠানে উপস্থিত। প্রথমে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মা দুর্গা কেন প্রতি বছর বিশেষ বিশেষ বাহনে আসেন, সেই প্রশ্নেতে যাব। আপনি কি খেয়াল করেছেন যে মা দুর্গা কখনো নৌকায় আসেন, কখনো ঘোড়ায়, কখনো আবার দোলনায়? প্রশ্ন জাগে না কেন এমন হয়? শাস্ত্রে বলা হয়েছে মর্তে দেবীর আগমন কেবল উৎসব নয়, বরং ভবিষ্যতের বার্তা। দেবী যে বাহন বেছে নেন তা আসলে আমাদের আগামী বছরের ভাগ্যলিপি। জানো কি, লোকবিশ্বাস বলে দেবী তার বাহনের মাধ্যমে আমাদের সতর্ক করেন। যেমন ঘোড়া মানে অশান্তি, যুদ্ধ, রোগ ব্যাধি, হাতি মানে শান্তি ও সমৃদ্ধি। তন্ত্রমতে প্রতিটি বাহন একটি শক্তির প্রতীক। নৌকা মানে পারাপারের শক্তি, হাতি মানে স্থিতিশীলতা। দেবী যেন বলছেন, আমি আসছি তোমাদের আগামী বছরে কি অপেক্ষা করছে সেই ইঙ্গিত নিয়ে। তাই ভক্তরা বাহন দেখে বছরভর কি আসতে চলেছে তা অনুমান করে। বুঝতে পারলে? একদম একদম, খুব সুন্দর। নৌকোয় আগমন হলে সেখান থেকে আমাদের কিসের আশঙ্কা হয়? বন্যার আশঙ্কা হয়, আমি এরকম শুনেছি। একদম, নৌকায় আগমন হলে কেন বন্যার আশঙ্কা হয়, এটাই তো তোমার প্রশ্ন, তাই না? এবং অলরেডি তার তো ইঙ্গিত পাচ্ছি, যা বৃষ্টি হচ্ছে এবছর। দেখো, সত্যি কথা বলতে যখন দেবী নৌকায় আসেন না, তখন সবার মনে এক প্রশ্ন, এবার কি তবে বন্যা হবে? শাস্ত্র বলছে, কি বলছে বলো তো? নৌকায় গমনে জলোদ্ধার ভবেত। তার মানে কি, নৌকা গমনে জলোদ্ধার ভবেত, অর্থাৎ নৌকায় আসলে অতিরিক্ত জল, নদীর প্লাবন, বৃষ্টি বাড়ে। লোককথায় বলা হয় দেবী নৌকায় এলে গঙ্গা দেবী তার সঙ্গে আসেন, আর গঙ্গার সঙ্গে সঙ্গে আসে ভরপুর জল। তন্ত্রমতে নৌকা প্রতীক পারাপারের, তাই এটি শুধু বন্যা নয়, বরং জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে উত্তরণের বার্তাও দেয়। এবং আমার তো ভীষণ অবাক লাগে, দেখুন এই যে পঞ্জিকা বা এগুলো কতদিন আগে আমরা এই বার্তা পেয়ে গেছি, আর এখন আমরা এই মাসে, ভাদ্র মাসে দেখছি এত বৃষ্টি হচ্ছে। তার মানে কত, আমার মনে হয় যে সায়েন্সের থেকেও কিন্তু আমাদের এই শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র অনেকটা এগিয়ে। একদম একদম একদম, তাই না? অনেকটা এগিয়ে। আবহাওয়াবিদরা এখন আবহাওয়া দেখে এটা ফোকাস করছেন। হ্যাঁ, তো কিন্তু আমাদের এই যে পঞ্জিকাতে দেবী দুর্গা নৌকোতে আগমন হবে, এটা আমরা তো বৈশাখ মাসেই পেয়ে গেছি। একদম একদম, তাই না? কতটা অ্যাডভান্স, এবং তাই এই শাস্ত্র আপনার সবসময় ভালো করতে পারে। তো হাতিতে আগমন মানে সেখান থেকে আমরা কি বুঝতে পারি? হাতিতে আগমন, হাতি মানে হাতি প্রতীক শক্তি, জানো তো, স্থিরতা ও রাজসিকতার। রাজসিক মানে বলেন রাজস্বিক। শাস্ত্রে বলা আছে যে গজ মানে গজ জানে না সমৃদ্ধি, অর্থাৎ হাতিতে আগমন মানে দেশ ভরে উঠবে শস্যে, সমাজ ভরে উঠবে শান্তিতে। লোকবিশ্বাসে বলে হাতির গায়ের বা হাতির পায়ের মতোই জীবনের ভিত শক্ত হবে, কৃষিক্ষেত্রে ভালো ফলন হবে, রাজ্যে শান্তি থাকবে। তন্ত্রমতে হাতি প্রতীক গজানন বা গণেশ শক্তির, অর্থাৎ বাধা দূর হয়ে সমৃদ্ধি আসবে। তাই মা দুর্গা যখন হাতিতে আসেন তখন ভক্তরা আগাম আনন্দে ভরে ওঠেন। আনন্দই আনন্দ। আর আপনি এত সুন্দর করে সমস্ত কিছু ব্যাখ্যা করেন না, মানে কি বলবো। তো ঘোড়ায় আসা মানে সেখান থেকে কি ও অশান্তি? মা, সব জেনে যাবে আজকে। একদম একদম একদম। ঘোড়া আসা মানেই কি অশান্তি? এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছিল। সত্যি কথা বলতে শাস্ত্র বলে, আমি বলিনি কিন্তু শাস্ত্র বলে, মানে অশ্বাগমনে মহাযুদ্ধাং
অশ্বাগমনে মহাযুদ্ধং, মানে অর্থাৎ মানে যে দেবী যদি ঘোড়ায় আসেন তবে যুদ্ধ, অশান্তি, রোগ ব্যাধি, রাজনৈতিক অস্থিরতা আসতে পারে। লোককথায় ঘোড়া মানে দ্রুততা ও হিংসা, তাই সমাজে দ্বন্দ্ব বাড়তে পারে। তন্ত্রমতে ঘোড়ার প্রতীক অস্থিরতার, মানে কি ঘোড়া প্রতীক হলো অস্থিরতার, মনের দৌড় বাড়বে, মানুষ শান্তি হারাবে। দর্শকরা যদি দেখেন দেবী ঘোড়ায় এলেন তখনই বোঝা উচিত সতর্ক থাকতে হবে, পরিবার ও সমাজে ধৈর্য ধরে চলতে হবে, না হলেই বিপদ। তুমি তোমার প্রশ্নের অ্যান্সারগুলি ঠিকঠাক পাচ্ছ তো? একদম, মানে কি বলবো যে আপনি আমাদের যে শাস্ত্রজ্ঞ একজন ব্যক্তি, একজন অভিজ্ঞ ব্যক্তি, সেটা তো আমার বলাই বাহুল্য। আর এত সুন্দরভাবে আপনি বোঝাচ্ছেন একটা ছোট বাচ্চা, মানে আমার মনে হয় ক্লাস 1-এর একটা বাচ্চাও একদম। এখান থেকে বুঝতে পারবে, এখান থেকে শিক্ষা নিতে পারবে। তাই তো যারা শিখতে আসে এখানে, তারা ছোট হোক বড় হোক সবাই একই কথা বলে, দাদা অনেক জায়গায় অনেক কিছু শিখেছি, কিন্তু তোমার কাছে প্রত্যেকটা দিন একটা শিক্ষণীয় আমার কিছু একদম, পাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এইখানে দেখুন, দেবীর যে বাহনে আগমন বা গমন হয়, সেই বাহনের মধ্যেও কিন্তু আমাদেরকে দেবী একটা সতর্ক বার্তা দিয়ে Yes. দিয়ে যান। তাই আমাদের শাস্ত্রকে ভীষণভাবে ফলো করতে হবে ভালো থাকতে হলে। আগে থেকে শাস্ত্র, জানার জন্য। ঠিক কথা। ভূত ভবিষ্যৎ মানে আগে থেকে জানতে গেলে তোমাকে শাস্ত্র পড়তেই হবে, শাস্ত্র বললে সব জানা যায়। একদম, মানে শাস্ত্রকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো এবার জানবো, দোলনায় যদি আগমন হয় তার অর্থটা কি দাঁড়ায়? বাহ, এটা খুব ভালো কথা বলেছো। দোলনায় এটা অনেকেই প্রশ্ন করে, হয়তো ঠিকঠাক উত্তর পায়নি। দোলনা মানে দোল খাওয়া, মানে ওঠা নামা। শাস্ত্রে বলা আছে দোলা জানে সুখ দুঃখ জো সঞ্চার, অর্থাৎ দোলনায় আগমন হলে বছরভর সুখ দুঃখ একসঙ্গে চলবে। মানে দোল যেমন খায়, একবার সুখ একবার দুঃখ, একবার সুখ একবার ঠিক, দুঃখ। একবার সামনে, একবার পেছনে, লোকবিশ্বাস বলে দোলনায় মা এলে জীবনের স্থিরতা কমে, কখনো সুখ কখনো দুঃখ মানুষকে দুলিয়ে রাখবে। তন্ত্রমতে দোলনা মানে মনের অনিশ্চয়তা। মানে সবার বোঝা উচিত এবছর জীবনে ওঠা নামা স্বাভাবিক, ধৈর্য রাখতে হবে। বুঝতে পারলে? মানে দোলনা জীবনের গতি যেমন ঘুরিয়ে দেবে আবার পাল্টে দেবে। মানে কি তোমার জীবনটা দোল খাওয়ার মতো, সুখ দুঃখ, আশা ভরসা, কষ্ট আবার ভালো, সব কিছু মিলেমিশে তোমাকে ব্যালেন্সটা মানে রাখতে মানে হবে। জীবনে ব্যালেন্সটা তৈরি করতে হবে। একদম একদম। এবার আসবো পালকিতে। মানে পালকিতে মা যখন আসেন সেখান থেকে আমরা কি সংকেত পাই? তুমি আমাকে মানে পরপর করে ধরেই নিয়েছে যে সব প্রশ্নের অ্যান্সার আজকে পেয়ে যাবে নিশ্চয়ই। পালকিতে আসা মানে কি সংকেত হতে পারে? মানে এরকম তো সবারই ইচ্ছে জানার। পালকি মানে হলো রাজসিকতা, তাই না? রাজসিকতা। পালকিতে কি সবাই উঠতে পারে? দেবী যদি পালকিতে আসেন তবে সমাজে ঐশ্বর্য বৃদ্ধি হয়। শাস্ত্রে আবার বলা আছে কি পালক্য গমনে রাজ বিপদ, অর্থাৎ রাজা বা শাসক শ্রেণীর জন্য বিপদ সংকেত। লোকবিশ্বাসে বলা হয় মানুষের জীবনে সমৃদ্ধি এলেও শাসন ব্যবস্থায় ঝামেলা আসতে পারে। তাই দেবীর পালকি আগমনে মানে আগমনকে ভক্তরা দ্বিমুখী সংকেত বলে মনে করেন, যে বা ভালো যেমন হবে তেমন কষ্ট নেমে আসতে পারে। মানে পালকিটা মানুষ ভালো হয়, আবার কিন্তু কষ্ট কিন্তু হয়। তাহলে মা দুর্গা যখন পদব্রজে আসেন তখন কি হয়? মানে তার কি ইঙ্গিত? দেবী যখন নিজে পদব্রজে আসেন তখন সেটি অশুভ সংকেত। শাস্ত্রে বলা হয়েছে পদবজ্রা গমনে মহামারী, অর্থাৎ মহামারী, দুর্ভিক্ষ, অকাল মৃত্যু আসতে পারে। তন্ত্রমতে দেবী তখন কি বলতে চান? তোমাদের পরীক্ষা শুরু। লোককথায় বলা হয় এটি দুর্লভ ঘটনা, তবে এর পরিণাম কঠিন। ভক্তরা তখন আরো বেশি করে জপ হোম যজ্ঞ করে বিপদ কাটানোর চেষ্টা করে।
আচ্ছা, একটা ফোন চলে এসেছে, খুব হ্যাঁ। ইন্টারেস্টিং আলোচনা চলছে, কিন্তু একজন ফোনে আমি এসেছে। ভাবছিলাম ফোন নেবো না আজকে। আমিও তাই আচ্ছা ভাবছিলাম। ঠিক আছে, বলো কে আছো? কে আছেন বলুন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ। নমস্কার। আমি সুজয় হালদার বলছি। হুম। আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি বলছিলাম স্যার মেদিনীপুর থেকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। বেশ। খুবই ভালো দাদার অনুষ্ঠান, খুবই ভালো, মানে কি বলবো, হুম। দাদার যে বলার ধরন বা আমাদের না সত্যি কথা বলতে অন্যান্য মানে মিথ্যা কথা বলবো না, অন্যান্য যদি যে প্রোগ্রাম দেখি তাদের না বুঝতে পারি না আগে মাত্রা কোন কাজ থেকে কোথায় চলে আমাদের না আচ্ছা। মাথায় ছিল না। দাদা যেভাবে বলে না স্টেপ বাই স্টেপ, মানে আমাদের বুঝতে এত সুবিধা আর এত ভালো লাগে তাদের কথা শুনতে, যে ফোন যে কোনো মানে তার থেকে আমরা প্রোগ্রামটা দেখি, তারপরে ফোন তো করে যাই, ফোনে তো আর পাই না দাদাকে। আচ্ছা বলো, তুমি কি জানতে চাইছো, বলো কার জন্য জানতে চাইছো? মানে আমি আমার একটু ব্যবসাটা একটু ডাউন আছে, ওর জন্যই আপনার সাথে একটু 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 1 থেকে 49 স্যার, তোমার বয়সটা বলো। বয়স হচ্ছে 42। 42, 49, 49, 42, 4, 5, 6, 4, 9, 4, 10। আচ্ছা, একটা গাছের নাম বলো। আম গাছ স্যার। ফলের নাম। বলেন না, আপেল তো ভালো খাই স্যার, আপেল। তোমাকে একটা কথা বলি, ব্যবসা তোমার তো আছে, মানে আগেও তো একটা ব্যবসা করতে বা এখনো করছো, মানে নতুন কোনো ব্যবসা চাইছো করতে, তাই তো? মানে নতুন করে ব্যবসা করে প্রথমেই বলি, মানে স্যার আমি আমার হচ্ছে ট্রলারের ব্যবসা, মানে হুম। মাছের হুম। ফিশারিং আছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। ফিশারিং এটা এখন একটুখানি খারাপ হয়েছে, আমি একটা পার্টনারের সাথে করতাম, তার পার্টনারকে আমি ছাড়িয়ে দিয়েছি, ওর সাথে কোনো অশান্তি ছিল না। এখন একার ওপর পড়ে গেছে, তো কিছু লোন প্রায় কয়েক, মানে না এমনটা বলতে চাইছি না, মানে নিয়েছি। তা আমার আমার ছিল 22খানা ট্রলার, তা আরো আমি মানে 8খানা কিনেছি টাকা নিয়ে, 30টার মধ্যে টাকার মতো তো আছে, কিন্তু চলছিল ঠিকঠাকই, তারপর না এখন একটু মানে ডাউন যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, আমাদের যেমন ধরো কাকদ্বীপে বহু পার্সনের ট্রলারের বিজনেস রয়েছে, সেখানে অনেক মাঝিরা আমার ক্লায়েন্ট আমার আসে ওখানে, এবং ট্রলার মালিক আছে, কিন্তু ট্রলার কাকদ্বীপের দিকেও যায়। আচ্ছা এদিকে আচ্ছা আপনার শঙ্করপুরেও আমার ইয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো কাকদ্বীপ, তারপরে কামাখ্যা, এইসব জায়গা থেকে অনেকেই ট্রলারের দেখো, সত্যি কথা বলতে কি জানো তো, একজন মাঝি সে যদি 5টা ট্রলারের মালিক হয়, তাহলে তুমি তো একজন ট্রলার মালিক, এবং তোমাকে তো মানে ভালো জায়গায় করতেই হবে। তোমাকে একটা কথা বলি, আমি দেখো 3টে পয়েন্ট আমি ধরবো তোমাকে, আমাদের সময়ের সাথে সাথে তো দাদা, চলতে আপনি হয়। বলার আগে আমি একটা কথা বলবো দাদা, বলো আপনার বলো সাথে। বলো। মানে অ্যাকচুয়ালি আমার এক রিলেটিভ আপনার 1 নম্বরই কালীবাড়িতে যায়, কলকাতায় থাকে, তা তার থেকে আমরা আপনার সন্ধানটা পাই যখন আমার বন্ধুর সাথে ঝামেলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন বললো একবার দাদার সাথে ট্রাই করতে পারি, তা আপনার অনুষ্ঠান দেখার পরে না একটু মনে না শান্তির একটা রিলিফ টাইপের পেয়েছি। আমি তোমাকে একটা কথা বলি, দেখো, অনুষ্ঠান দেখে শান্তি পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো সরাসরি মানসিক শান্তিটাকে আমি কর্মের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই, কারণ তোমার যে বিষয়টা আছে একটু গোপনীয় আছে, এখানে ক্ষতির কিছু বিষয় আছে। কারণ আপনারা তো মনে করতে পারে ও হচ্ছে কলকাতা প্রমোটারিং করে, ও গিয়েছিল আপনার কাছে, আমার জ্যাঠার ছেলে গিয়েছিল আপনার কাছে, তো ও আমাকে বলে এখন নিউ টাউনে কয়েকটা প্রজেক্ট করছে, আপনি হয়তো বুঝতে পারছেন, নামটা আমি বলছি না। আচ্ছা, নিউ টাউনে, আচ্ছা রিলেটিভ বলছি। আচ্ছা 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 আচ্ছা, যে ওই এর মধ্যে, আচ্ছা তুমি শুধু মানে এটুকু বলো যে রিসেন্ট ওর মানে ভাইয়ের বিয়ে ছিল কি, মানে খুব আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আমন্ত্রণ, আপনার নিয়ে খুব আলোচনা হয়েছে, খুবই আমার আমন্ত্রণ ছিল, আমি যেতে পারিনি। অনেকক্ষণ পর সুযোগ পেয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি তো আমার তো খুব কাছের, ও আমার আমন্ত্রণ ছিল ওখানে, ওখানে সবাই এসেছিল, মানে অনেক মন্ত্রিত্ব, মানে অনেক ব্যক্তিত্বরা এসেছিল ওখানে, তো আমাকে ওখানে ইনভাইট ছিল খুব, মানে আমি যাইনি, আমার অনেক বলেছো, ওর জন্য আরো কারণ ছিল আমার ওই মেদিনীপুর থেকে আপনার ওখানে যাওয়ার কারণ ছিল, হয়েছিল কলকাতায় বড় এক গার্ডেনে। আমি খুব দুঃখিত, কারণ সেই দিনই না, মানে এমন একটা দিনে না, ওই দিনটা কি বলতো, আমি চেম্বার করে ফিরছি, তো ফেরার পরেই না, মানে আমি ওখানে যে যাব, মানে ওখানে আমার একদম পুরো ঠিকঠাক, আমার পুরো ফ্যামিলি সমস্ত কিছু ঠিকঠাক, যে আমি যাচ্ছি, আমি খুব একটা যাই না, কিন্তু আমি সেখানে যাওয়ার একদম ঠিকঠাক,
ঠিক ওই মুহূর্তেই একটা বিশেষ কাজ এমন একটা পড়ে গেল না যে আমাকে ওটাকে পোস্টপোন করতে হলো। মানে আমি খুব দুঃখিত, তুমি একবার বলে দিই, দেখো ও আমাকে কোনোদিন ভুলতে পারবে না, যতই রাগারাগি করুক, আমার উপর রাগ হোক, আমি যাইনি সত্যি, মানে ওটা খুব কষ্টের, কেন ও অনেককে জানিয়েছিল যে আমি আসবো, আমাকে বলেছিল যে অনেককে, একজন খুব নামকরা ব্যক্তিত্ব আমার জন্য, সে জামশেদপুর থেকে উনি এসছে শুধু আমার জন্য যে আমি ওখানে আসবো, তাই কিন্তু আমি যেতে পারিনি। একদম। তা তুমি ওনাকে বলো, মানে ও তো খুব কাছের আমার, বলো যে রাগ করার কিছু নেই, একটু ছিল, আর ও আমাকে কোনোদিন ভুলতে পারবে না, যতই এখান থেকে সুসাইড পর্যন্ত করতে চাচ্ছে। ও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এত টাকা দিয়ে এখন বলো তো, এখন যেভাবে প্রজেক্ট করছে এখন অন্য, মানে এখন যদি কলকাতা না, যদি WB এর মধ্যে 4টে কোম্পানি থাকে, কনস্ট্রাকশন কোম্পানি, তার মধ্যে ও একজন, একদম আমি জানি, এবং ওকে আমি 1 নম্বরে নিয়ে যাওয়ার একটা চলছে, মানে ওকে আমি 1 নম্বর নিয়ে। আচ্ছা, শোনো শোনো শোনো, তোমাকে নিয়ে আর কোনো চিন্তা নেই, তুমি মিট করো, আমি আছি তোমার জন্য, ওকে? একদম একদম ভালো থাকো। ঠিক কথা, একদম। আমি না এই কথা, আমি তাই ভাবছি, জানো তো, মানে আমার সাথে না অন্তত 2 দিন বাদে 3 দিন হলেও, মানে আমার তো ফোনে কথা বলা খুব কম হয়, কিন্তু ওর ফোনটা আসেই, দাদা এখানে একটা জায়গা কিনবো, তুমি ওখানে কিন্তু আমাকে করে দাও, দাদা এটা করবো, দাদা মানে মানে ফ্ল্যাট বিক্রি করবে, আগে আমার কাছ থেকে পারমিশন নেবে, তারপরে, মানে এতটা ভালোবাসা। এবার সেই জায়গা থেকে না ফোন আসছে না, আমার তো কাজের মধ্যে, মানে কমসে কম 15 দিন কোনো ফোন নেই, মানে 15 দিন ফোন নেই। আমি ভাবছি কি ব্যাপার, মানে আজ এখন মনে পড়লো যে 15 দিন না, এখন অন্তত 1-1.5 মাস, যার সাথে 2 দিন 3 দিন বাদে কথা হতো, সে 1-1.5 মাস কোনো ফোন করছে না, ব্যাপারটা কি আজকে বুঝলাম। আচ্ছা, আমি টিভির পর্দায় আমি একটা কথাই বলি, যদি তুমি শুনতে পারো শুনবে, রাগ করো না, কারণ আমি যাই খুব কাছের পার্সনগুলির কাছে আমি যাই, তুমি আমার খুব কাছের পার্সন, কোনো কারণে আসতে পারিনি, কেন আসতে পারিনি আমি সামনাসামনি তোমাকে বলবো ওটা। মানে আপনি যে মানুষের কতটা অন্তঃস্থলে রয়েছেন, এই ফোনগুলো শুনলে আমি তোমাকে একটা কথা বলি, কারো জন্মদিন, হ্যাঁ দাদা তুমি না আসলে আমার জন্মদিন হবে না, কারো মানে তোমার বিয়ের রিসেপশন, দাদা তুমি না আসলে আমি বিয়ের পিঁড়িতে বসবো না, এতটা আবদার, এতটা ভালোবাসা, বলে আমার বাবা আসুক না আসুক তুমি আসবে, মানে আন্তরিকভাবে আপনি যেমন সবাইকে মেয়ের অন্নপ্রাশন, তারা মেয়ে আশীর্বাদ দেবে, তুমি দাদা তুমি আগে আশীর্বাদ দেবে, তার বাবা ঠাকুমা জ্যাঠা জেঠিমা কেউ না, তুমি আগে দেবে, তুমি দেবে, মানে এই যে ভালোবাসাটা না, মানে এটা অনেক। হ্যাঁ আমি যাই, আমি গরিব বড়লোক মধ্যবিত্ত ওসব নেই আমার কাছে, মন ভালো থাকবে না, মন ভালো থাকবে, তুমি মাটির বাড়িতে আছো, তুমি বিচুলির চাল নিয়ে আছো, টালির বাড়িতে আছো, আমাকে একবার ডেকো, আমি যাব, আমি যাব, আমি বলবো যে আপনার মন্দিরে আসলেও সবাই বুঝতে পেরে যাবেন আপনি কি রকম। বাস্তু বিচার করার জন্য আমি যদি যাই, আমার একটা চার্জ আছে, ওই চার্জটা কিন্তু আলাদা। সেই জয়দেব শাস্ত্রী কিন্তু কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি চলে যাই, জানো তো, এটা আমার মধ্যে অহংকার নেই, গর্ব করে বলি, জয়দেব শাস্ত্রী মাটি, জয়দেব শাস্ত্রী জল, যেখানে যেমন ভাবে রাখবে সেখানে তেমন, আমি অহংকার নেই, আর এই অহংকার আমার মধ্যে কোনো দিনও আসবে না, আমার মধ্যে রাগ আসবে না। হ্যাঁ উচিত কথা বলি, সত্য কথা বলি, তাই হয়তো অনেকে মন থেকে একটু কষ্ট পায়, সত্যটা অনেকে মানতে পারেন না, এটা তো মানে আমাদের চাই না। আচ্ছা এখন ফোনে ওয়েট কে আছো বলো, নমস্কার, জয় শ্রীরাম রামকৃষ্ণ। হ্যাঁ জয় শ্রীরাম রামকৃষ্ণ, বলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি তারাপীঠ থেকে বলছিলাম। হ্যাঁ বলো। আমি তো প্রতি বছর মানে মানে যখন থেকে হচ্ছে আমি তখন থেকে কল্পতরু উৎসবও যাই আপনার অনুষ্ঠানে, প্লাস আমি মহলা কৌশিকী অমাবস্যা সবটাই অ্যাটেন্ড করি। তো আমি এবারও খুব ইচ্ছে যে আমার কিছু আত্মীয় স্বজন নিয়ে যাব, ওরা খুব যাবে, প্লাস আমি আপনাকে দিয়ে
আমার সন্তানের ব্যাপারে কাজও করিয়েছি, তো খুব ভালো আছি, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার শারীরিক দিকটা একটু অসুবিধা হচ্ছে, যাতে আমি মহলাটায় যেতে পারি। দাদা, যদি একটু আপনি আমাকে কিছু বলেন। আচ্ছা, তোমার কথা শুনে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, মানে বুকে কি কোনো সমস্যা? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। মানে তোমার কি কোনো অপারেশন কিছু এর মধ্যে রিসেন্ট কোনো অপারেশন কিছু হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, আমার গল ব্লাডারের স্টোনের অপারেশন হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আপনি কিন্তু এটা কি করে বুঝলেন? না না, আমি ভয়েসটাই মানে কেমন একটু শ্বাসের সেটা সমস্যা। তো একটু আমি বুঝতে পারি, সর্দি যদু শাস্তি কাশি- পারে বুঝতে হ্যাঁ। পারে, ভাইব্রেশন তো। আমি তোমাকে বললাম ওম 51 কালিকায় নমঃ ফট সাহা, এই মন্ত্রটা পাঠ করবে প্রত্যেকদিন 51 বার। ওকে, পাঠ করো হ্যাঁ হ্যাঁ। প্রতিদিন। এক গ্লাস আর জল। দাদা, আমার কিন্তু এটা আবদার যে আমি কিন্তু আমার কিছু আত্মীয় স্বজন নিয়ে যাব মহালয়। অবশ্যই এটা আপনি আবদারের, আসবেন। এটা আবদারের কি আছে? কেউ কেউ আছে জানো, এরা সত্যি ঘটনা শুনবে, কেউ কেউ আছে তার আশেপাশের মানে পাড়ার লোকজন পাড়ার আসছে। লোকজনকে নিয়ে আসে, বাস ভাড়া করে বাসে গা দিয়ে লোক এখানে নিয়ে আসে। মানে বাসে, আমি একটা কথা বলি, একবার যে এখানে আসে সে স্বপ্ন পায় যে আরো লোককে নিয়ে আয়। সে বাসে করে নিজের টাকা খরচা করে বাসে করে লোক গা দিয়ে 200 300 150 মানে যাই হোক আমি সবাইকে নিয়ে দেখেছি, চলেছে। মানে ডায়মন্ড হারবারের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন এখানে। তোমাদের একটা কথা বলি, হ্যাঁ। আত্মীয় স্বজন তো দূরের কথা, তোমাদের পাড়া প্রতিবেশী যে আসতে চাইছে সবাইকে নিয়ে আসবে। এটুকু বলি, তুমি দর্শন করে যতটা লাভ পাবে, অন্যকে দর্শন করিও আরো বেশি লাভ। কেন এই যে যোগ্য, আমি তো ওখানে গিয়ে খুবই শান্তি পেয়েছি, আমার মনো ইচ্ছে অনেক কিছুই পূর্ণ হয়েছে। আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই যাই। একটা কথা বলো, আমার সত্যি খুব ভালো লাগে। একটা কথা বলো, মহালয়াতে কল্পতরু উৎসব বলে কথা না, মন্দিরে এসে মানত করেছে সন্তান, মন্দিরে এসে মানত করেছে শরীরের রোগ জ্বালা থেকে মুক্তি পেয়েছে, মন্দিরে এসে মানত করেছে যেন সে তার স্বামীকে ফিরে পেয়েছে, মন্দিরে এসে, আমার এই মন্দির স্বপ্নে পাওয়া মন্দির 51 কালীবাড়ি, এখানে এসে যে যা চায় সে তা পায়। এবং তুমি নিজেও জানো তুমি সন্তান পেয়েছো এখানে এসে, এবং তোমার সন্তানও সুস্থ থাকবে, এবং তোমার সন্তানও মানুষের মতো মানুষ হবে। এবং তুমি একটু অসুস্থ আছো, একটু অসুস্থ আছো, আমি তোমায় কথা দিলাম তুমি মহালয়াতে লাফাতে চলে আসবে। এই অসুস্থতা আর থাকবে না। এই অসুস্থতা মায়ের কাছে প্রার্থনা করলে হয়তো এই অপারেশনটা হয়তো করতে হতো না। মায়ের কাছে মা অনেকভাবে ঠিক করে দেয়। শোনো, একটা কথা তোমায় বলি, মাকে ডাকো না, অনেক সমস্যার সমাধান হবে। আর 51 কালিকায় নমঃ ফট সায় মন্ত্রটা জপ করো, দেখো আজকে থেকেই সুস্থ হয়ে যাবে তুমি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, একদম আপনি ভীষণ ভালো থাকবেন। সত্যি মানে আমি যখন অনুষ্ঠানের সঞ্চালনার কাজগুলো করি, বিশেষ করে যে মন্দিরের উৎসব হয়, তখন আমি দেখেছি যে এখানে কিন্তু হাজারের কথা হয় না, আমি বলবো যে 10,000, মানে এত লোকের সমাগম, এত ভক্তদের সমাগম, মন্দিরে তাদেরকে জায়গা দেওয়ার মতন মানে একটুখানি জায়গা পাওয়া যায় না, তিল ধারণের জায়গা থাকে না। অতএব প্রতি যে তিথিগুলো মন্দিরে পালিত হচ্ছে, যার মধ্যে অবশ্যই মানে অন্যতম একটি তিথি হচ্ছে মহালয়া তিথি, সেখানে প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে। আর আজকের অনুষ্ঠানে আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটা নিয়ে তো ভীষণ ভালো একটা আলোচনা হলো, আমরা শুনলাম। তো এবার একটা ছোট্ট প্রশ্ন নিয়ে শেষ করব, যে আগমন ও গমনের বাহন আলাদা হলে সেখান থেকে কি বোঝায়? আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যেটা আসবে সেটা আর যেটা যাবে সেটা যদি আলাদা হয়, মানে আগমন এবং গমন। নিশ্চয়ই এটা খুব ভালো কথা বলেছো। দেবী কখনো এক বাহনে আসেন, আবার অন্য বাহনে গমন করেন। তো এটা এমন একটা কোশ্চেন করলো যেটা কিন্তু মানে কেউ করে না, তুমি করলে। যাই হোক, আগমনের মানে কেউ ভাবে না এইভাবে। আগমনের বাহন বলে দেয় বছরের শুরু কেমন হবে,
আর গমনের আচ্ছা। বাহন বলে যে শেষটা কেমন হবে, বুঝতে পারলে? ঠিক কথা। যেমন ঘোড়ায় এলেন কিন্তু নৌকায় গেলেন, মানে শুরুতে অশান্তি হলেও শেষে শান্তি বা শস্য ফলন আসবে, বাহ। বুঝলে? এভাবেই ভক্তরা বছরভর দেবীর বাহন দেখে বিচার করেন যে কেমন হবে। মানে আমি দেবীজি যখন এসছে তখন হয়তো কষ্ট, কিন্তু দেবী যখন যাচ্ছে হয়তো তখন সুখ, বা দেবী যখন এসছে তখন হয়তো সুখ, কিন্তু দেবী যখন যাচ্ছে তখন হয়তো মানে কষ্ট। তো এইভাবেই একদম। জীবন। একদম, এবং তাই বলবো কি অপূর্ব আমাদের শাস্ত্র, এবং যিনি এই শাস্ত্রকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন জ্যোতিষগুরু, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তিনি কিন্তু পারবেন এই শাস্ত্রের আঙ্গিকে আপনার সমস্যাগুলোর সমাধান করে দিতেন। তিনি ব্যতীত আর কারো পক্ষেই সম্ভব নয়। এবং এত তো অনুষ্ঠান দেখেন, এত সুন্দর ব্যাখ্যা কটা অনুষ্ঠানে আপনারা পান। এবং তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে, যারা চাইছেন জ্যোতিষশাস্ত্রের নিরিখে আপনার জীবনের একটি অনবদ্য গাইডলাইন নিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে, আপনি ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন, তাই তো? আমি জয়দেব শাস্ত্রী তোমাদের সবাইকে বলবো যে আমার মহালয়াতে 51 কালীবাড়ি, মানে মধ্যম গ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে 10টা থেকে 5টা পর্যন্ত এই অনুষ্ঠান হয়, এবং 10টা থেকে 10:30টার মধ্যে এসে কুপনটা কাটতে হয়। এবং এখানে কোনো পয়সা লাগে না, এখানে অর্থের বিনিময় নয়, ভালোবাসার বিনিময়। এখানে যজ্ঞ, হোম এবং কিছু দ্রব্য প্রদান করা হয়। কবে? এই মহালয়ার দিন। তো এই কাতারে কাতারে লোক আসে, এবং তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। যারা মেম্বার আছো তারা, তোমাদের তো আলাদা কিছু ফ্যাসিলিটি থাকে, এবং যারা মেম্বারশিপ নেওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিতে পারো। এবং যারা দীক্ষা নেবে তারা তোমাদের নামটা তো এন্ট্রি করাও, যারা মেম্বার হবে তারা নামটা এন্ট্রি করাও। এবং যারা মেম্বার বা দীক্ষা কিছুই নিচ্ছ না, তারা তোমাদের সাদর আমন্ত্রণ, তোমরা আসো, যজ্ঞতে বসো, যজ্ঞ করো, দেখো, ভোগ গ্রহণ করো, এবং সারাটা বছর যাতে ভালো থাকো তার জন্য কিছু দ্রব্য আমাদের এখান থেকে দেওয়া হয়, সেটা নিয়ে সুস্থ ভালো থাকো এবং সবাইকে নিয়ে আনন্দে থাকো। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। এরা এসেছেন তারকেশ্বর থেকে, মানে বাবার ধাম যেখানে, সেই তারকেশ্বরে আপনি প্রত্যেকবার দেন, আর এখানে এবারে এসেছি, দিলাম। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগছে, চারিদিকে ঘুরছি, বেড়াচ্ছি, খুব ভালো। এমন জায়গায় মানে আমরা না জেনে এসেছি, মানে টিভিতে দেখে, প্রোগ্রাম দেখে এখানে এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। এখানে প্রতিষ্ঠাতা হলো, এসব দেখে খুব আমার সুন্দর লাগছে, আমার মন খুব ফ্রি হয়ে গেছে। কালকে এসেছিলাম, এখানে থাকতে পারলে অন্য জায়গায় ঘর ভাড়া করে মানে রাত কাটিয়ে সকালবেলায় এইখানে এসে বাবার এইসব চারিদিকে দেখাশোনা করছি, খুব ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগলো। আমি ধনেখালি থেকে এসেছি, ধনেখালি থেকে এসেছি। এখানে আমরা কালকে এসেছি, কিন্তু এখানে বসবার জায়গা ছিল না, তাহলে আমরা ঘর ভাড়া করে 2 বোনে এসে এখানে আসছি। দেখে এখানে প্রতিষ্ঠিত হলো, খুব দেখতে ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। আমি কিন্তু প্রতি বছর তারাপীঠ যাই। এবছর আমরা 2 বোনের তারাপীঠ, ও তারকেশ্বর যাইনি, আমি তারাপীঠেও যাইনি। আমরা বলছি আমি বাবার কাছে যাব। এবছর আমি যত কষ্টই হোক, যেমন করে খুঁজে খুঁজে আমরা 2 বোনে যাব। বোনে একদিন আগে থাকতে আমরা বেরিয়েছি 2 বোনে। এখানে খুব ভালো লাগলো এসে।